বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। এমা কালভে। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হবার সঙ্গে সঙ্গে আকাশের প্রেক্ষাপটে একটি দুটি করে হাজার তারার ঘুম ভাঙে। আর ঠিক এই সময় তাকে এক মোহিনী কন্যার বেশে সেজে উঠতে হয়। ধীরে ধীরে পৌঁছে যেতে হয় আলোকিত প্রেক্ষাগৃহে। তারপর সুরমাধুর্যে মাতিয়ে তুলতে হয় অসংখ্য দর্শকের মন। তিনি এমা কালভে, সুরের আকাশের এক অতুলনীয়া নক্ষত্র। রাতের পর রাত এইভাবে এমাকে এক বিনোদিনী কন্যা হতে হয়েছে। ব্যক্তিগত জীবনে সহ্য করতে হয়েছে অনভিপ্রেত আক্রমণ। পুরুষের লোলুপ দৃষ্টি তাকে বারবার লেহন করেছে। মোহিনীর চোখ থেকে ঝরে পড়েছে দুফোঁটা লবণাক্ত অশ্রুকণা। বুকের খাঁচা থেকে উড়ে গেছে ভালোবাসার পাখি। তবু এমা হার মানেনি, কারণ পরাজয় শব্দটাকে তিনি ঘৃণা করেন। তাঁর জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে তাঁর জীবন প্রহর আলোকিত হয়ে ওঠে। তিনি ঈশ্বরের প্রতি আরো বেশি করে শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করতে থাকেন। অনেকে বলে থাকেন এই ঘটনাটি না ঘটলে এমা হয়তো আত্মঘাতিনী হতেন। প্রিয় পাঠক পাঠিকারা, সেই লোমহর্ষ ঘটনাটি বলার আগে আসুন আমরা এমা কালভের ব্যক্তিগত জীবনযাত্রার উপর আলোকপাত করার চেষ্টা করি। 1858 সালে দক্ষিণ ফ্রান্সের অ্যাভির নামক একটি গ্রামে রোজা এমা কালভের জন্ম হয়। এই গ্রামটিকে আমরা প্রকৃতির এক আদরিনী কন্যা বলতে পারি। চারপাশে ক্যাভেন পর্বতমালা, সামান্য দূরে চুনা পাথরে ছোট ছোট টিলা। পাহাড়ি পথের দুধারে রয়েছে গভীর খাদ। পাহাড়ের উপত্যকায় কোথাও কোথাও রয়েছে রহস্যময় গুহা। সব মিলিয়ে দুর্নিবার জীবনের আকর্ষণ। ছোট্ট এই গ্রামটিকে দেখলে মনে হয় প্রকৃতি মাতা বুঝি পরম যত্নে এই অঞ্চলটিকে সাজিয়েছেন। রোমান্টিকতা বিরাজ করছে পরিবেশের সর্বত্র। তাই বোধহয় ছোট থেকেই এমা সাংস্কৃতিক জীবনের প্রতি অদম্য আকর্ষণ বোধ করেছিলেন। তার বাবা ছিলেন এক দরিদ্র কৃষক। এমার বয়স যখন মাত্র 3 মাস, তখন তিনি পাড়ি দিলেন স্পেনের একটি ছোট্ট শহরের দিকে। আর তখন থেকেই বোধহয় এমার পায়ের তলায় রেখে দেওয়া হলো মুঠি মুঠি সর্ষে। বলা হলো, এখন থেকে তুমি হবে বিশ্বচারিণী। এদেশ ওদেশ অন্য দেশ সর্বত্র লেখা হবে তোমার ঠিকানা। স্প্যানিশ ভাষা শিখলেন এমা। তারপর পরিচিত হলেন জিপসি কিশোরীদের সঙ্গে। অদ্ভুত তাদের দেহের গঠন, তাদের শরীরে ঘাগরা চলির পোশাক। লাস্যে হাস্যে তাদের মতো আর কেউ মন মাতাতে পারে না। সময় ও সুযোগ পেলে এমা এক ছুটে ওই জিপসিদের তাঁবুতে পৌঁছে যেতেন। কখন যে মনের আনন্দে জিপসি কন্যাদের সঙ্গে গানে মেতে উঠতেন, কে তার খবর রাখে। এভাবেই বোধহয় ছন্দের জগতে এমার হাতেখড়ি হয়েছিল। কিশোরী বয়স থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতেন। ইতিমধ্যে তাঁর জীবনে মনে রাখার মতো এক পালাবদল ঘটে গেছে। 7 বছরের মেয়েকে নিয়ে মা ফিরে এলেন ফ্রান্সের গ্রামে। মেয়েকে নতুন করে শেখালেন ফরাসি ভাষা। তারপর কন্যাকে পাঠিয়ে দিলেন মিলাউয়ের কনভেন্টে। সেখানে এসে এমা অতি সহজেই সকলের মন জয় করে নিলেন। ভারী হাসি খুশি স্বভাবের মেয়ে ছিলেন তিনি। এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারতেন না। তার কাছে জীবন ছিল বসন্ত বাতাসের মতো।
কখনো সেখানে দুঃখ থাকবে না, এ কথাই ভাবতে ভালোবাসতেন এমা। গল্প বলতেন বানিয়ে বানিয়ে, গান গাইতেন করুণ সুরে, তা শুনে কেঁদে ফেলতেন সহেলীরা। এই বিষয়টি তাঁর শিক্ষিকাদেরও নজরে পড়েছিল। তাঁরা মুগ্ধ বিস্ময়ে কিশোরী এমার গান শুনতেন। এমার গলার মধ্যে এমন এক আশ্চর্য মাদকতা ছিল যা সব বয়সের শ্রোতাদের মন জয় করত। অবশ্য এই গুণটি এমা পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে। এমার মা প্রাচীন ফরাসি লোকগীতি গাইতে পারতেন আশ্চর্য পারদর্শিতার সঙ্গে। অর্থের অভাব থাকায় হয়তো সেভাবে সঙ্গীতের অনুশীলন করতে পারেননি, কিন্তু সঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসার কোনো শেষ ছিল না। মা চেয়েছিলেন মেয়ে যেন এক বিখ্যাত গায়িকা হয়ে ওঠেন। 15 বছর বয়সে এমা কনভেন্ট ত্যাগ করলেন, এলেন এক অপেরা হাউসে। তখনকার দিনে ফরাসি দেশে এই অপেরাগুলি ছিল দারুণ জনপ্রিয়। রোজ সন্ধ্যা সমাগমে অসংখ্য মানুষ এই অপেরা হাউসে এসে ভিড় করতেন। এমা প্রথম থেকেই হয়ে ওঠেন এক জনপ্রিয় শিল্পী, কিন্তু তখনও পর্যন্ত বোধহয় তাঁর প্রতিভার পরীক্ষা সেভাবে হয়নি, কারণ তিনি তো আর সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার কোনো সুযোগ পাননি। এমার মা এই বিষয়টি বুঝতে পারলেন। এমার মধ্যে ঈশ্বর দত্ত কণ্ঠ মাধুর্য আছে এ কথা ঠিক, কিন্তু গান গাওয়ার ব্যাকরণটাও তো শিখতে হবে। ফ্রান্সের গ্রাম থেকে তাঁরা চলে এলেন শহরে। মনে উচ্চ আশা, যে কোনো এক বড় লোকের চেষ্টায় এমাকে কোনো গানের স্কুলে ভর্তি করবেন। এক দরজা থেকে অন্য দরজা ঘুরে বেড়াচ্ছেন তিনি। সকলেই তার মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। কি আর এই ব্যাপারে পয়সা খরচ করবেন? যদিও হাত জোড় করে মা বলছেন, অনুগ্রহ করে একবার আমার মেয়ের গান শুনে দেখুন, আমি কথা দিচ্ছি ওর গান আপনার ভালো লাগবেই। ওকে একটা ভালো গানের স্কুলে ভর্তি করতে চাই। এই ব্যাপারে আপনার কাছে হাত পাচ্ছি, কথা দিচ্ছি পরে যখন এমা জনপ্রিয় গায়িকা হয়ে উঠবে তখন আপনার পয়সা কড়ায় গণ্ডায় পুষিয়ে দেব। এমন অদ্ভুত প্রস্তাব শুনে সকলে এমার মায়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিতেন। এই সব ঘটনাতে সাময়িকভাবে ভেঙে পড়তেন ওই মহিলা। তারপর আবার নতুন উদ্যমে পরবর্তী বাড়িতে গিয়ে কড়া নাড়তেন। শেষ পর্যন্ত সফল হল তাঁর এই দুরূহ প্রয়াস। রাজি হলেন জল পুজে, এক বিখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ। তিনি এমার গান শুনে বুঝতে পেরেছিলেন এই মেয়েটির মধ্যে অসীম এক সম্ভাবনা লুকিয়ে আছে। ওই ভদ্রলোকের কাছে তালিম শুরু হলো। পুজে তখনই এমাকে একটি কনসার্ট দলে নিয়ে নিয়েছিলেন। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। এমা এলেন মাদাম মার্টেজির কাছে। এই সময় এমা ফরাসি দেশের অনেক বিখ্যাত সুরকার এবং সঙ্গীত শিল্পীদের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন। এমা শিখলেন কিভাবে সুরকে আরো হৃদয়গ্রাহী করে তুলতে হবে, কিভাবে গাইতে গাইতে নানা ধরনের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হবে মুখের ওপর। তখন থেকেই এমা শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি ছিলেন সত্যিকারের পারফর্মার। কালভে পরবর্তী কয়েক বছরের মধ্যে অপেরা জগতের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেন, কিন্তু ব্যক্তি জীবনে দেখা দিল নানা দুঃখজনক ঘটনা। আসলে অসম্ভব আবেগী এবং অভিমানী ছিলেন কালভে। যখন তখন প্রেমে পড়তেন। পুরুষেরা তাকে বুঝত না। বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন। শেষ পর্যন্ত গানের হাতে হাত রেখে আত্মহননের বিবর থেকে জীবনের উপত্যকায় ফিরে এসেছেন। এইভাবেই দিন চলতে থাকে, যেমন চলে অসংখ্য অপেরা গায়িকার। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। হ্যামলেট নাটকে ওফেলিয়ার অভিনয় করে পেলেন হাততালি। কার্মেন তাকে দিল শ্রেষ্ঠত্বের সম্মান। শ্রেষ্ঠ ফরাসি সুরকার ব্রিজের শ্রেষ্ঠ উপস্থাপনা হল কার্মেন। দক্ষিণ ফ্রান্সের প্রতিভাশালিনী রমণী এমা কালভে এই নাটকের সুর শুনে বুঝতে পারলেন যে এই গান তাকে জগৎ বিখ্যাত করবে।
কার্মেনের নৈতিক চরিত্রে নানা কলঙ্ক চিহ্ন ছিল। মেয়ে হিসাবে সে মোটেই গ্রহণযোগ্য ছিল না, কিন্তু তার মধ্যে ছিল অদম্য উৎসাহ আর সাহস। জীবনের সব কথাকেই সে অনায়াসে অন্যের সামনে তুলে ধরত। এমন একটি চরিত্রে এমা অসম্ভব ভালো অভিনয় করেন। শুধু তাই নয়, কালভে একটির পর একটি গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন। চোখের সামনে এমা একাধিক মৃত্যু দেখেন। জীবনের নশ্বরতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা হল। মারা গেলেন প্রিয় বন্ধু কমেডিয়ান কাস্টেল মেরি। অভিনয় করতে করতে কথা বন্ধ হয়ে গেল তাঁর। এমা তখন দুঃখ সাগরে অবগাহন করছেন। তা সত্ত্বেও রোজ সন্ধ্যায় সেজেগুজে আলোকিত প্রেক্ষাগৃহে এসে দাঁড়াতে হয় তাঁকে। গান গাইতে গাইতে একবার অসুস্থ বোধ করলেন। আর সেদিন অনুষ্ঠান করতে ভালো লাগছে না। ইতিমধ্যে বিয়ে হয়েছে এমার, একটি মাত্র কন্যা সন্তান। কদিন ধরে দারুণ অসুস্থ শিশুকন্যা। কিন্তু এমার নামে অনেক টিকিট বিক্রি হয়েছে। হাজার হাজার মানুষ অপেক্ষা করছে প্রেক্ষাগৃহের সামনে। তাকে শুধু একবার চোখের দেখা দেখবে বলে সকলে অতিক্রম করছে প্রতীক্ষার প্রহর। অসুস্থ কন্যাকে ছেড়ে মঞ্চে আসতে হলো এমাকে। সেদিন এমা নাকি জীবনের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিবেশন করেছিলেন। ড্রেসিং রুমে ফিরে এলেন, আর তখনই এক সংবাদবাহক তাঁর কাছে পৌঁছে দিল সেই ভয়ঙ্কর খবর। যখন তিনি গান গাইছিলেন বিচিত্র অঙ্গভঙ্গি করে, হাজার দর্শকের মনে কামনার আতশবাদী জেলে দিয়েছিলেন, তখন তাঁর শিশুকন্যাটি এক মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে মারা যায়। এমা অবাক চোখে তাকিয়ে থাকলেন সেই মানুষটির মুখের দিকে। মনের ভেতর গুমড়ে উঠল ব্যথা, কিন্তু কোনোভাবেই শোক প্রকাশ করতে পারলেন না। এমা তখন একেবারে উন্মাদিনী হয়ে গেছেন। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ পা রেখেছেন শিকাগোতে। মনে রাখার মতো ভাষণ দিয়ে সকলের মন জয় করেছেন। কোন এক সূত্রে কালভের কাছে বিবেকানন্দের নাম পৌঁছে গিয়েছিল। তখন স্বামীজি ছিলেন এমার বান্ধবী বেটি লেগেটের বাড়িতে। কয়েকদিন ধরেই এমা ভাবছিলেন অন্তত একবার বিবেকানন্দের সঙ্গে দেখা করবেন। যোগাযোগ হল মিল ওয়াটস অ্যাডামসের সঙ্গে। কালভে তাঁকে বিশেষ শ্রদ্ধা করতেন। এই মানুষটির হাতে হাত রেখে শেষ পর্যন্ত এমা পৌঁছে গেলেন বিবেকানন্দের দরবারে। স্বামীজির সঙ্গে তার দেখা হল। স্বামীজি তখন মাথা নিচু করে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। তাঁর অঙ্গে গেরুয়া বসন, মাথায় উষ্ণিস। কালভে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। স্বামীজি চোখ না তুলেই বললেন, এ কি, তোমার চারপাশে ঝড়ের সংকেত, তোমার মন আকাশে কালো মেঘের আনাগোনা। বলো, তোমার কি হয়েছে? এমা স্বামীজির মুখের দিকে তাকালেন। পরবর্তীকালে তিনি স্মৃতিচারণের মাধ্যমে বলেছিলেন, তারপর ওই নিরাসক্ত নির্লিপ্ত মানুষটি, যিনি আমার নাম পর্যন্ত জানেন না, শান্ত কণ্ঠে আমার সব দুঃখ কষ্ট ও যন্ত্রণার কথা বলে গেলেন। তিনি এমন কিছু কথা বলছিলেন যা আমার নিকটতম বন্ধুর কাছেও কখনো আমি বলিনি। মনে হলো তিনি বোধহয় স্বয়ং ঈশ্বর, অলৌকিক ক্ষমতার অধিকারী। এমা জানতে চেয়েছিলেন, স্বামীজি, এর আগে তো কখনো আমার সঙ্গে আপনার দেখা হয়নি, তাহলে আমার জীবনের এসব গোপন কথা আপনি জানলেন কি করে? স্বামীজি বললেন, সেই সূত্রটা জানা কি খুব জরুরি? কেউ এসব কথা আমাকে বলেনি, কিন্তু তুমি যে মুহূর্তে আমার সামনে এলে, আমার মনে হলো আমি বুঝি একটি পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছি। স্বামীজি বললেন, সব ভুলে যাও, শুধু মনে রেখো যে বর্তমানটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। কখনো দুঃখ করবে না। যে ঘটনা ঘটে গেছে তার জন্য অনুশোচনা করে কি লাভ? তুমি এক শিল্পী, শিল্পের মাধ্যমেই তোমার আত্মার পরিতৃপ্তি। স্বামীজির কথা শুনে এমার মনে হলো
কেউ বুঝি তার সমস্ত শরীরে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে। এমার সমস্ত পাপের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সেদিন থেকে এমা নতুন চোখে জগতের দিকে তাকালেন। প্রতিজ্ঞা করলেন যে এখন থেকে আর কখনো মৃত্যুর ভাবনায় আর নিজেকে বিভোর করবেন না। সত্যিই তো, মাত্র কদিনের জন্য মানুষ এই পৃথিবীতে আসে। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক কাজে নিয়োজিত রাখা। স্বামীজির কথাগুলি এমার মনের ভিতর ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকল। কি সহজ সরলভাবে স্বামীজি জীবনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণাকে ভুলতে বললেন। এমন মানুষটির সঙ্গে দেখা না হলে এমা কালভের বাকি জীবনটা বুঝি একেবারে গভীর অন্ধকার বিবরে হারিয়ে যেত। এরপর বেশ অনেকবার স্বামীজির সঙ্গে এমার দেখা হয়েছে। স্বামীজি এমার সাথে নানা গল্পও করেছেন। এই সব গল্পগুলি বলে তিনি এমার মনের বিষাদকে দূর করার চেষ্টা করেছেন। কালভে প্রশ্ন করেছেন, স্বামীজি তার জবাব দিয়েছেন। স্বামীজি একদিন সুন্দর গল্প বললেন। সেই গল্পটির মধ্যে জীবনের চরম সার্থকতা লুকিয়ে আছে। স্বামীজি বলেছিলেন, একদিন জলের ছোট্ট ফোঁটা বিশাল মহাসাগরে গিয়ে পড়ল। সে ওখানে গিয়ে তোমার মতো কান্নাকাটি করতে শুরু করেছিল। মহাসাগর জলের ছোট্ট ফোঁটাকে বলল, তুমি কাঁদছো কেন? তোমার কান্নার কারণ কি আমি তা বুঝতে পারছি না। যখনই তুমি আমার সঙ্গে মিলিত হও তখনই সেই ভাই বোনেদের মতো কাঁদতে শুরু করো, যাদের নিয়ে আমি তৈরি হয়েছি। এখন থেকে তুমি মহাসাগরের এক অংশ হলে, আর যদি তুমি আমাকে ছাড়তে চাও তাহলে সূর্য কিরণের ওপর ভরসা রাখতে হবে। সেখান থেকে তুমি আবার একদিন এক ফোঁটা জল হয়ে আবার আমার বুকে ঝরে পড়বে। তুমি হবে এক মঙ্গলময় আশিস। এইভাবে স্বামীজি কালভের ভেঙে পড়া মনকে উজ্জীবিত করার চেষ্টা করেন। এবার কালভের আহ্বানে স্বামীজি এলেন এক তীর্থ পর্যটনে। ঠিক হলো তাঁরা বিশ্বের ঐতিহ্যপূর্ণ স্থানগুলি ঘুরে দেখবেন। তখন প্যারিসে আন্তর্জাতিক শিল্প সম্মেলনের প্রদর্শনী চলছিল। স্বামীজির সঙ্গে পৌঁছে গেলেন বেটি লেগেট, সারা বুল, নিবেদিতা। স্বামীজির এই ভ্রমণ যাত্রায় কালভে ছাড়াও ছিলেন ফাদার হিয়াসান্থ লরসন, তাঁর স্ত্রী জুল বোয়া এবং জোসেফিন ম্যাকলাউড। ঠিক হলো তাঁরা তুরস্ক, মিশর এবং গ্রিসে যাবেন। মাদাম কালভের এই অভিনব ভ্রমণ পরিকল্পনা শুনে বিভিন্ন সংবাদপত্র নানা প্রতিবেদন প্রকাশ করতে লাগল। অনেকে বলল, মাদাম বোধহয় চিরজীবনের জন্য মঞ্চ জীবনকে বিদায় জানাচ্ছেন। একটি বিখ্যাত খবরের কাগজের পাতায় শিরোনামে লেখা হল, বিচিত্রতম তীর্থযাত্রা, স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে কালভে রহস্যময় প্রাচ্যের পথে। শুরু হলো সেই ভ্রমণ। স্বামীজি যেখানে যেতেন সেখানকার প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক ঘটনাবলী বিবৃত করতেন অনায়াসে। আর এই প্রসঙ্গে এমা কালভে তাঁর ডায়েরির পাতায় লিখেছেন, কি অদ্ভুত তীর্থযাত্রা ছিল। বিজ্ঞান, দর্শন, ইতিহাস কোনো কিছুই যেন লুকোনো ছিল না স্বামীজির কাছ থেকে। আমি সমস্ত রাস্তা কান খাড়া করে আমার চারপাশে ধ্বনিত ওই বুদ্ধিদীপ্ত কথাগুলি শুনতাম। কখনো কখনো স্বামীজি এবং তার অনুগামীদের সঙ্গে তর্ক বিতর্কে যোগ দিতাম। আবার কখনো গান গাইতাম, যে গান আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। গ্রিসে গিয়ে তাঁরা ইউলিসিস দেখলেন। এই ঐতিহাসিক জায়গাটির গুরুত্বের কথা স্বামীজি বুঝিয়ে বললেন। এলেন এক মন্দির থেকে অন্য মন্দিরে, কথা বললেন পুরোহিতদের সাথে। তবে কালভে মিশরের ওই অলৌকিক অভিযাত্রার কথা কখনো ভুলতে পারবেন না। সেদিন স্বামীজি তাঁকে নিয়ে স্ফিংক্সের কাছে পৌঁছে গিয়েছিলেন, আর কথায় কথায় শুনিয়েছিলেন মিশরের অনেক হাজার বছরের আগের পুরনো ইতিহাসের গল্পগাথা। শুনতে শুনতে বিস্ময়ে আবিষ্ট হয়ে গিয়েছিলেন এমা সালভে। তার কেবলই মনে হচ্ছিল
তিনি বোধহয় একজন গায়িকা নন, তিনি স্বামীজির অনুরাগিনী এক শিষ্যা। কালভের এই ভ্রমণ বৃত্তান্তটি পড়লে আমরা অন্য এক স্বামীজির ছবি দেখতে পাই। স্বামীজির সব ব্যাপারেই ছিল অদম্য উৎসাহ, কখনো ক্লান্তি বোধ করতেন না। কোনো কোনো সময় ভয়ঙ্কর ঘটনা ঘটলেও থাকতেন নির্বিকার। হয়তো ট্রেন ছেড়ে চলে গেছে, পকেটে যথেষ্ট পয়সা নেই, তাতে কি, আজ না হয় আমরা সারা রাত প্ল্যাটফর্মেই শুয়ে থাকব। একদিন কায়রো শহরে হাঁটতে হাঁটতে তারা একটি নিষিদ্ধ পল্লীতে ঢুকে পড়েন। সেখানে অর্ধনগ্ন মেয়েরা চারিদিকে দাঁড়িয়ে আছে। কেউ কেউ স্বামীজির হাত ধরে টানাটানি করতে শুরু করেছে। স্বামীজি অবাক হয়ে ওই সব অসহায়া মেয়েদের মুখের দিকে তাকালেন। তারপর বললেন, আহা বেচারা, তারা কি জানে জীবনের আসল মানে কি? রূপই তাদের এই অবস্থা করেছে। এখন তাদের দিকে তাকালে কষ্ট হয়। যেসব বিনোদিনী কন্যারা নানাভাবে স্বামীজিকে প্রলুব্ধ করছিল, তারা তখন একেবারে নিশ্চুপ হয়ে গেল। কেউ এগিয়ে এসে স্বামীজির কাপড়ের প্রান্তভাগকে চুম্বন করে বলল, তুমি দেবতার সন্তান। আর একজন স্বামীজিকে দেখে সংকুচিত হয়ে দুহাতে তার পাপী মুখখানি ঢেকে অতি দ্রুত ঘরের মধ্যে চলে গেল। যাত্রা শেষ হলো। এবার স্বামীজিকে ভারতে ফিরতে হবে। কালভে চেয়েছিলেন আরও কিছুদিন যেন স্বামীজি পাশ্চাত্য দেশে কাটিয়ে যান। এজন্য অনেক অনুনয় করেছিলেন, কিন্তু স্বামীজি নিরুপায়। তাঁর জীবনের প্রতিটি প্রহর আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে। কালভের চেষ্টায় টিকিটের ব্যবস্থা হলো। স্বামীজি এরপর ভারতে ফিরে এলেন। কালভে আবার একলা হলেন। আবার কি তিনি ফিরে যাবেন সঙ্গীতের জগতে, নাকি অন্যভাবে জীবন কাটাবেন? তখন থেকে এমা কালভে স্বামীজির ভাবাদর্শ প্রচার করতে থাকেন। অনেকের সাথে তাঁর দেখা সাক্ষাৎ হয়েছিল। তিনি সকলের কাছেই স্বামীজির বার্তা পৌঁছে দেবার চেষ্টা করেছিলেন। যোগাযোগ হল ড্রিনেদ ভার্ডিয়া নামের এক ব্যক্তির সঙ্গে। কথা প্রসঙ্গে স্বামীজির গল্প বললেন। এই ভদ্রলোক পরবর্তীকালে বিবেকানন্দের একান্ত ভক্তে পরিণত হল। ইতিমধ্যে স্বামীজির মৃত্যু হয়েছে। কালভে তখন আর সঙ্গীতের আসরে যেতে চাইছেন না। ওই সংবাদ শুনে তিনি যথেষ্ট শোকাহত হলেন। তাঁর কেবলই মনে হল, জীবনে অন্তত একবার তাঁকে স্বামীজির কর্মভূমি ভারতবর্ষে যেতে হবে। শেষ পর্যন্ত 1910 সালের শেষের দিকে তাঁর এই স্বপ্ন সফল হল। তখন ভারতের বিভিন্ন শহরে তাঁর সুকণ্ঠের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ছিল মাদ্রাজ, কলকাতা, দার্জিলিং, দিল্লি, আগ্রা ও বম্বে। কলকাতায় তিনি পূর্ণচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে ছিলেন বিবেকানন্দ সোসাইটি অফ ক্যালকাটার অতিথিশালায়। এমনকি তিনি বেলুর মঠেও একলা গেলেন। 1910 সালের 2রা ডিসেম্বর গেলেন স্বামীজির সমাধি মন্দির দেখতে। তার সঙ্গী হয়েছিলেন স্বামীজির জননী ভুবনেশ্বরী দেবী। গুরুর সমাধিতে বেটি লেগেটের প্রচেষ্টায় এক মর্মর প্রতিকৃতি স্থাপিত হয়েছিল। সেদিকে তাকিয়ে থাকলেন তিনি অনির্মেষ নয়নে। ধীর পদক্ষেপে বাইরে বেরিয়ে এলেন। গেলেন ঠাকুরের মন্দিরে। ঠাকুরের প্রতিকৃতির সামনে বসলেন। এক সন্ন্যাসীর অনুরোধে ঠাকুরকে ফরাসি ভাষায় গান শোনালেন। শ্রীমার উদ্দেশ্যেও একটি গান গাইলেন। উপস্থিত সকলে তাঁর কণ্ঠ মাধুর্যে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তাঁকে বিশেষভাবে আপ্যায়িত করা হয় বেলুর মঠে। সেখানে হাবু দত্ত এবং তাঁর সঙ্গীরা বাঁশি বাজিয়েছিলেন। এসে বসলেন গঙ্গার ধারে। তাঁর মন বোধহয় একটু শান্ত হল। এই এমা কালভের সম্পর্কে স্বামীজি একবার মন্তব্য করেছিলেন, উনি মহীয়সী, ওর সঙ্গে আবার দেখা করতে মন চায়। প্রচণ্ড ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে পাইন গাছেরা যেমন লড়াই করে, তখন তা দেখার মতো দৃশ্য হয়।
এমা কালভে জীবন সম্পর্কে এই উপমাটি অক্ষরে অক্ষরে সত্য। যে মহিলার জন্ম হয়েছিল ঈশ্বর দত্ত কণ্ঠ মাধুর্য নিয়ে, জীবনে চলার পথে তাকে অনেক দুঃখ ভরা রাত কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি শান্তির লোকে চলে গেলেন। 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগুন আঁচে দহনদগ্ধ পৃথিবীকে শেষ বিদায় জানিয়ে ফ্রান্সের মিলাউ শহরে মহাপ্রয়াতা হলেন এমা কালভে।